লক্ষ্মী ভাণ্ডার খায় না মাথায় মাখে, দ্য আন্ডারলাইং ডিজাইন। তো গতকাল যেখানে আমি থাকি, আমাদের এখানে জুরিখে এক বাঙালির একটা বিয়ের একটা রিসেপশন ছিল। সেটা একটা পাবে হয়েছিল। তো সেখানে খেতে খেতে যা হয়, এখন এই মুহূর্তে যেহেতু বাংলায় একটা ইলেকশনের একটা আবহাওয়া বা আবহ, তো কয়েকজন খুব আলোচনা করছে, এই পার্টি সেই পার্টি। তো সেখানে কিছু বিচক্ষণ, কিছু পরিচিত, অতি পরিচিত বাঙালি ব্যক্তির সাথে একটু আলোচনায় একটু মশগুল হয়ে পড়লাম। মানে একটু বেশ তারা ওপেন মাইন্ডেড, উদার। তো সেখানে আলোচনার সময় আহ, হঠাৎ করে খেয়াল করলাম আমি যে এরা যদিও খুবই শিক্ষিত, ওপেন মাইন্ডেড, উদার, সমস্ত বিষয়ে, মানে কতিপয় কিছু ব্যক্তি, সকলের কথা বলছি না, তো তাদের কোনো ধারণা নেই যে লক্ষ্মী ভাণ্ডারটা খায় না মাথায় মাখে, বা আরও বিভিন্ন যেসব সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আছে পশ্চিমবঙ্গে, সেগুলো খায় না মাথায় মাখে খুব একটা পরিষ্কার ধারণা নেই। তো তখন তাদের আমি একটু বোঝালাম যে ডিজাইনটা, ব্যাপারটা কীভাবে কাজ করে। মানে ওই মানে ইলেকশনের আগে, মানে ওই ক্যারট ঝোলানো নয়, মানে মূল্য দেখানো নয়, মানে বিজ্ঞানটা একটু বোঝালাম। তো তখন বলছে, বাবা বস কি বোঝালে তুমি! তো তখন আমি ওদেরকে বললাম যে অত হীনমন্যতায় ভুগো না। কারণ আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে যখন বাকযুদ্ধ হয়, একদিকে বিজেপির লোকরা করে, একদিকে সিপিএমের লোকরা করে, আরেকদিকে তৃণমূলের লোকরা করে, এরা কেউই কিন্তু এই ব্যাপারটা জানে না। মানে আলোচনা হচ্ছে, আমি বললাম ব্যাপারটা অনেক সময় এরকম হয়ে যায় যে গ্রামে গঞ্জে দেখবেন খুব ফুটবল ম্যাচ হচ্ছে, ক্ষেপের খেলা হচ্ছে, দারুণ, মানে রোমহর্ষক ম্যাচ হচ্ছে, দারুণ উত্তেজনা, টকবক টকবক করছে সকলে, কিন্তু এটা চূড়ান্ত একটা দৈন্য ফুটবল হচ্ছে, মানে ফুটবলের দৈন্যতা, মানে ফুটবলের মান ভালো নয় কিন্তু খুব উত্তেজনা। তো হচ্ছে আমি দেখছি সোশ্যাল মাধ্যমে যখন তৃণমূল, সিপিএম, বিজেপির আইটি যোদ্ধা বা আইটি সেল বা বট, এরা যখন এই যুদ্ধটা করে, তখন আমার দেখে মনে হয় গ্রামের ক্ষেপ ফুটবল হচ্ছে, মানে আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক, কিন্তু জ্ঞানের একটা চূড়ান্ত অভাব। তো রাত্রে এসে আমি ব্যক্তিগতভাবে একজন দুজনকে বললাম সে কথা, বলছে, বাবা এই জিনিসটা তো তুমি একে জয়েন করো, তাকে জয়েন না। তবে এই জ্ঞানটা আমার মনে হয় সকলের থাকা দরকার, নলেজটা। এবার আসা যাক লক্ষ্মী ভাণ্ডার খায় না মাথায় মাকে। তো আলোচনাটা কিন্তু শুধু লক্ষ্মী ভাণ্ডারে সীমাবদ্ধ রাখবো না, আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। তারপর সেই জ্ঞানটা নিয়ে আপনি আপনি বোমা বানাবেন নাকি আপনি মানুষের কল্যাণ করবেন, যেটা বলে বিজ্ঞানটা নিয়ে আপনি কি করবেন, এত জ্ঞান নিয়ে আপনি কি করবেন, বিগ জ্ঞান, মানে অনেকটা জ্ঞান নিয়ে আপনি মানুষের কল্যাণ করবেন না মানুষের ক্ষতি করবেন, সেটা আপনার হাতে। তো প্রথমে লক্ষ্মী ভাণ্ডারে আসা যাক। দেখুন, প্রথমত একটা জিনিস বোঝা দরকার যে এইসব যে স্কিমগুলো, এগুলো কিন্তু আহ, যথেষ্ট শিক্ষিত স্কিম। এবং আপনারা জানেন কি না জানি না, এই পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এনার সাথে কিন্তু খুব ভালো যোগাযোগ রয়েছে অমর্ত্য সেনের। তারপর ওই অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, দুজনেই নোবেল লরিয়েট, নোবেল জয়ী। অমিত মিত্র, যিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন পশ্চিমবঙ্গের, এখন উনি অ্যাডভাইজার বা কনসালটেন্ট, এবং আরও বেশ কিছু আমি জানি ইকোনমিস্ট, তারা অনেকে বিদেশে থাকে, তাদের সাথে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো একটা কন্ট্যাক্ট আছে। তো আমার ধারণা ধারণা আমি, আমার কাছে কোনো ভেতরের খবর নেই, যে স্কিমগুলো এনাদেরই মস্তিষ্ক প্রসূত। কেননা আপনারা তো অনেকেই ভুলে গেছেন, অমর্ত্য সেন কিন্তু দারিদ্রতা নিয়ে অনেক কাজকর্ম করেছেন, অনেক পেপার ওয়ার্ক করেছেন, রিসার্চ করেছেন। আর অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, ওনার নোবেলটাও কিন্তু এই দারিদ্রতার দূরীকরণ নিয়ে, মানে রিমুভাল অর এরাডিকেশন অফ পভার্টি নিয়ে। তো
অভিজিৎ বিনায়ক ব্যানার্জি উনি যখন নোবেলটা পেলেন, আমার পরিষ্কার মনে আছে ওনার ইন্টারভিউ বেশ কিছু বেরিয়েছিল তখন ডিজিটাল মিডিয়া, আমি শুনেছিলাম। তো ওনার যে কনসেপ্টটা, যেটা কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠিত একটা কনসেপ্ট, অনেক দেশ প্রয়োগ করেছে, সেটা হচ্ছে বটম আপ ইকোনমি, মানে নিচ থেকে ওপরে ইকোনমিটা। একটা টপ ডাউন আছে, একটা বটম আপ আছে। তো ওনারা কিন্তু বেসিক্যালি বটম আপ ইকোনমিতে বিশ্বাসী, এবং এই যে লক্ষ্মী ভাণ্ডার, এটা কিন্তু বটম আপ ইকোনমির একটা অঙ্গ। এবার আসা যাক লক্ষ্মী ভাণ্ডার কীভাবে কাজটা করছে। এই জন্য আলোচনাটা করছি যে আমি দেখেছি যে তৃণমূলেরই অনেক লোকজন যখন আলোচনাটা করে বা লক্ষ্মী ভাণ্ডারের হয়ে কথা বলে, তারা হয় ব্যাপারটা বোঝাতে পারে না, বা অনেকটা অভিমন্যুর মতন বোঝায় কিছুটা, তো পুরোটা পারে না। এবার আমরা একটা উদাহরণ দিই, এক্সাম্পল দিই, ব্যাপারটা বোঝার চেষ্টা করি। লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে এখন 1,000 টাকা করে দিচ্ছে, তাই তো? এবার ধরুন একটা গ্রামের মহিলা, তিনি কোনো কাজকর্ম করতেন না, যেভাবে হয়ে এসেছে সোসাইটিতে, তিনি 1,000 টাকা করে পাচ্ছেন। এবার 1,000 টাকা পাওয়ার পর তিনি কি করছেন না, তিনি ধরুন গ্রামে থাকে, তো তিনি ধরুন সন্তানের জন্য হয়তো একটু চানাচুর কিনলেন, বা একটু বিস্কিট কিনলেন, বা স্বামীর জন্য একটু লুঙ্গি কিনলেন, বা একটা গেঞ্জি কিনলেন, মানে স্বামীর জন্য মানে ওই স্যান্ডো গেঞ্জি। এবার উনি যখন এগুলো কিনবেন, উনি তার কলকাতা শপিং মলে গিয়ে কিনবেন না, উনি গ্রামেরই কোনো একটা স্থানীয় দোকান থেকে কিনবে। তো সেখানে ওই গ্রামে ছোটো ছোটো দেখবেন, গ্রামে গেলে আপনারা অনেক বিস্কিটের কোম্পানি দেখবেন, বিস্কুটের কোম্পানি, চানাচুরের কোম্পানি দেখবেন, ছোটো ছোটো মানে স্থানীয়। বা এখন শীতকালে অনেক কেক কোম্পানি, মানে অনেকে কেকের কাজ করে, কেক বানায়। তো স্থানীয় কোনো দোকান থেকে কিনবেন, উনি একটা চানাচুর কিনলেন। তো গ্রামের প্রত্যেকটা মহিলার কাছে 1,000 টাকা করে রয়েছে, তো প্রত্যেকে চানাচুর কিনলো, মুড়ি কিনলো, বিস্কিট কিনলো। তাহলে কি ওই গ্রামের যে কোম্পানিটা আছে, যত ধুকছিল, তার হঠাৎ বিক্রি শুরু হলো। তো বিক্রি শুরু হওয়ার দরুন যেটা হয়, সেই গ্রামের সেই ছোটো কোম্পানিটা সেটা সচল হলো, সেটা আস্তে আস্তে হেলদি হচ্ছে, মানে তার বেশ গতরে গতরে সে ফুলছে। ধরুন সেই কোম্পানিটা বর্ধমানে বিক্রি করছিল বিস্কিট, তো এবার তার বিক্রি যেহেতু বাড়ছে, তখন মালিক ভাববে তাহলে শুধু বর্ধমান কেন, একটু আশপাশের একটা দুটো ডিস্ট্রিক্টও বিস্কুট সাপ্লাই করি। সেটা সে তখন করবে, সে আরও ফুলবে। তারপর সে একটা সময় ভাববে, এই শুধু 3-4টে ডিস্ট্রিক্ট কেন, আরও 10টা ডিস্ট্রিক্টে বিস্কিট সাপ্লাই করি। সে আরও ফুলবে, আরও বাড়বে। তারপর একটা সময় সে ভাববে, শুধু বাংলা কেন, আশপাশে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, এখানেও বিস্কিট সাপ্লাই করি। তার ব্যবসাটা বাড়তে থাকবে। তাই এই পুরো একটা প্রক্রিয়া, এই বিষয়টাই কিন্তু আমার কনসেপ্ট নয়, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি বা একাধিক ব্যক্তি যারা বটম আপ ইকোনমিতে বিশ্বাসী, তাদের কনসেপ্ট, এবং সেটাই করছে। যেমন ধরুন, পোশাক দেওয়া হয়, ইউনিফর্ম দেওয়া হয় স্কুলে সমস্ত ছেলে মেয়েদেরকে, পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত স্কুলে। এবার আপনারা ভাবতে পারেন, বাহ, খুব ভালো কথা, ড্রেস দিচ্ছে, খুব ভালো করছে। এখানে দুটো অ্যাঙ্গেল আছে, একটা সোশ্যাল অ্যাঙ্গেল, একটা ইকোনমিক্সের অ্যাঙ্গেল আছে। আমি অ্যাকচুয়াল কথাটাই বলছি। ধরুন প্রথমে সামান্য ব্যক্তিগত লেভেলে সোশ্যাল অ্যাঙ্গেলটা আলোচনা করা যায়। দেখুন, অনেকে যারা ধরুন দরিদ্র পরিবার থেকে উঠে এসছে বা দরিদ্র পরিবারের সন্তান, তারা হয়তো ভালো পোশাকের অভাবে অনেকে হীনমন্যতায় ভোগে, স্কুলে যেতে চায় না, যে জামা নেই, প্যান্ট নেই, স্কার্ট নেই, কী করে যাব, সালোয়ার কামিজ নেই, জুতো নেই। তো সেইটা অবসান ঘটালো পশ্চিমবঙ্গ সরকার, যখন তারা পোশাক দিতে শুরু করলো। বছরে বোধহয় 2টো পোশাক দেয় যতদূর জানি আমি। তো প্রথম প্রথম এই পোশাকগুলো সরকার কিন্তু অন্য রাজ্য থেকে নিয়ে আসতো। গোটা পোশাক না হলেও
যে থান কাপড়টা নিয়ে আসতো। তারপর যখন ব্যবহার শুরু হলো, মানে পোশাকের চাহিদা বাড়লো, যে সমস্ত স্কুলে দিতে শুরু করলো, একটা সময় সরকার থেকে তখন কী করলো, কাপড় তৈরির ব্যবস্থাটা পশ্চিমবঙ্গেই করতে শুরু করলো। মানে ডিমান্ডসটা তৈরি করলো, কনজামশনটা তৈরি করলো। এবার দ্য ক্রিয়েশন বা ম্যানুফ্যাকচারিংটা তৈরি করলো। তেমনি আপনার সাইকেলটাও জানেন, যে সাইকেল যেটা দেয় ওটা ওদের সবুজ সাথী প্রকল্পে। তো সাইকেলের দুটো অ্যাঙ্গেল আছে, একটা পার্সোনাল সোশ্যাল অ্যাঙ্গেল, আর একটা আছে হচ্ছে আপনার বিজনেস অ্যাঙ্গেল। তো পার্সোনাল সোশ্যাল অ্যাঙ্গেল কি, আপনারা জানেন যে প্রত্যেকটা গ্রামে হয়তো প্রাইমারি স্কুল করা সম্ভব, কিন্তু একটু ভালো সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুল করা সম্ভব নয়। তো সাইকেলটা থাকার দরুন যেটা করা হলো, যে মেয়েরা, ছেলেরা স্কুলে যেতে শুরু করলো। আগে কি হতো, ধরুন স্কুলটা 5 কিলোমিটার দূরে, তো গ্রামে সে হেঁটে হেঁটে যাবে কী করে, তা স্কুল ড্রপ আউট করতো। কিন্তু এখন সাইকেল থাকার দরুন ছোটোবেলা থেকেই মেয়েরা, ছেলেরা তারা স্কুলে যাওয়া শুরু করলো। তারপর প্রথম প্রথম সাইকেলগুলো অন্য রাজ্য থেকে কিনতো পশ্চিমবঙ্গ সরকার। তারপর তারা কী করলো, খড়গপুরে সাইকেল ফ্যাক্টরি খুলে ফেললো। তেমনই ওই যে 5 টাকায় যে ডিমটা দেয়, মা ক্যান্টিন প্রকল্প, ওটাও কিন্তু ওরকম নয় যে একটা ইলেকশন গিমিক, ওরকম নয়। সেখানে কি করতে শুরু করলো, সেখানে ডিম দিতে শুরু করলো। ডিম দিতে মানে ডিম পরিবেশন করতে শুরু করলো। ডিম দিতে মানে যারা ওই খিল্লি করে তারা ডিম দিচ্ছে। তো প্রথম প্রথম ডিম অন্য রাজ্য থেকে আনতে শুরু করলো। তারপর যেই মুহূর্তে তৈরি হয়ে গেল কনজামশনটা, ডিমান্ড তৈরি হয়ে গেল, তখন সরকার থেকে কী করলো, বিভিন্ন পোলট্রি ফার্মিংয়ের জন্য বিভিন্ন প্রাইভেট পার্টি ইন্ডিভিজুয়ালকে তারা সাপোর্ট করতে শুরু করলো, ফিনান্সিয়াল সাপোর্ট। তো হু হু করে তারপর কি ডিমের উৎপাদন বেড়ে গেল। দেখুন, আপনারা অনেকেই জানেন না, আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে যে কোনো বড় ফ্যাক্টরি কিন্তু খুব বেশি জব ক্রিয়েট করে না। ওই জমানায় চলে গেছে, আপনার ঠাকুরদার জমানায় চলে গেছে। এখন যে কোনো বড় ফ্যাক্টরিতে প্রচুর অটোমেশন থাকে, মেশিন অ্যাসেম্বলি থাকে। তো ইন্ডিভিজুয়াল যে কাজকর্মগুলো সেগুলো অনেকটা কমে গেছে। যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটু বেশি এক্সপার্ট, যারা হাইলি এডুকেটেড, তাদের কাজ। ওই টিপিক্যাল লেবার বসে বসে কাজ করবে, সেগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। তো যে কোনো লার্জ ইন্ডাস্ট্রি যে প্রচুর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, সেই ধারণাটা ঠিক নয়। আর যেটা আগে কনসেপ্ট ছিল যে একটা ইন্ডাস্ট্রিকে ঘিরে প্রচুর অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি তৈরি করবে, সেটা একটা সময় ঠিক ছিল, আজকের দিনে ঠিক না। কেননা এখন সাপ্লাই চেনটা একটা গ্লোবাল হয়ে গেছে। যে আপনি একটা গাড়ি তৈরি করবেন, গাড়ির হয়তো কিছু পার্ট আপনি লোকালি করবেন, বাকি পার্ট আপনি কিন্তু লজিস্টিক্যালি আপনি সাপ্লাই চেন, মানে বিভিন্ন দেশ থেকেও আনতে পারেন বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনতে পারেন। এমন নয় যে আপনার সমস্ত কিছু লোকালি আপনাকে ম্যানুফ্যাকচার করতে হবে। যেই ধরুন একসময় বাটানগর, টাটানগর বা জামশেদপুর তৈরি হয়েছিল, সেই মডেলটা, সেই জমানা কিন্তু পেরিয়ে গেছে। তো আজকের দিনে আপনি যদি একটা দুম করে ভাবলেন একটা ন্যানো গাড়ি তৈরির কারখানা তৈরি করবেন আর একটা জামশেদপুর তৈরি হয়ে যাবে, আপনি কিন্তু এই পুরনো প্রাগৈতিহাসিক যুগে পড়ে আছেন। যুগটা অনেকটাই বদলে গেছে। 2026-এ আমরা এই মুহূর্তে রয়েছি, যার দরুন আমেরিকাতে প্রবলেমটা হচ্ছে ট্যারিফের দরুন, যে এখন সাপ্লাই চেনটা গ্লোবাল হয়ে গেছে। আপনি আর এমন নয় যে একটা দেশের মধ্যে সমস্ত কিছু হচ্ছে। তো এরকম প্রচুর এই প্রকল্পগুলো আছে, যে ধরুন উমেন এম্পাওয়ারমেন্ট, যে কন্যাশ্রীতে কী হচ্ছে, এমন নয় যে লাডলি বাহিনী। অনেকে বলে না যে তুমি 1000 দিচ্ছ, আমি 3000 দেবো, তুমি 1000, আমি 10,000। ওখানে আপনি কী করছেন, আপনি একটা স্কিমকে তো কিছুই বুঝতে পারছেন না। অনেকটা আপনি একটা গাড়ির একটা জাস্ট একটা চাকা খুলে নিয়ে চলে আসছেন, বলছে উনি 4টে চাকা দিচ্ছে, আমি 8টা চাকা দেবো। উনি কিন্তু শুধু 4টে চাকা দিচ্ছেন, উনি একটা গাড়ি দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার একটা গাড়ি দিচ্ছে, আপনি দেখলেন 4টে চাকা, আপনি বললেন আমি 8টা চাকা দেবো। তো 8টা চাকা নিয়ে সে করবে এটা কি? হয়তো সে বেচে দেবে। তো তেমনই আপনি ধরুন একটা প্রকল্প হঠাৎ করে
পশ্চিমবঙ্গ 1000 দিচ্ছে, আপনি 2000 দিচ্ছেন, কিন্তু আপনি তো বাকি জিনিসটাকে, মডেলটাকে কপি করছেন না বা মডেলটাকে আনছেন না। আপনি শুধু একটা অংশ, একটা এলিমেন্ট খুলে নিয়ে চলে আসছেন। যে ধরুন আপনি গাড়ির একটা স্টিয়ারিং খুলে নিয়ে চলে এলেন, সেই স্টিয়ারিংটা হাতে নিয়ে করবেনটা কি? কী চালাবেন আপনি? স্বপ্নটা চালাতে পারবেন না নিজে। ঘুমিয়ে হয়তো 1 ঘন্টা স্বপ্নটা চালনা করবেন, তারপর আপনার ঘুমটা ভেঙে যাবে। তো এই যে কন্যাশ্রীতে যে টাকাটা দেওয়া হচ্ছে, তার ফলে কি হচ্ছে, আগে গ্রামে গঞ্জে অল্প বয়সে মেয়েরা বিয়ে করে ফেলতো। অল্প বয়সে বিয়ে করা মানে সে আর্থিকভাবে সচ্ছল নয়, সে স্বামীর বাড়িতে গিয়ে অত্যাচারিত হতো, যা হয় ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা এম্পাওয়ারমেন্ট না থাকলে। তো কন্যাশ্রী থাকার দরুন অনেক বাবা ভাবলো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে তো টাকাটা পাবো না। কিছু কিছু বাবা, মানে সবাই না, তো টাকার লোভে অনেকে বিয়েটা ডিলে করতে শুরু করলো। তারপর ভাবছে ঠিক আছে, বিয়ে যখন দেবো তখন তো রূপশ্রী প্রকল্প আছেই, কিছুটা হলে 25,000 টাকা সরকার থেকে অনুদান পাবো। তো একটা সময় যখন বলে এই ছুরি, চল এবার তোর বিয়ে দিই, দিনে কিন্তু ছুরি অনেকটা পড়াশোনা করে ফেলেছে। ছুরি বলছে না বাবা, আমি এবার স্টুডেন্ট কার্ড নিয়ে, লোন নিয়ে আমি আরও পড়বো। মানে অল্প বয়সে মেয়ে না বলতে পারেন না। যখন সে একটু বড় হয়ে যাবে, না বাবা আমি দরকার হলে বাড়ি ছেড়ে চলে যাব। তো স্টুডেন্ট কার্ড, ওই স্কিমটা চলে এলো, 5 লাখ টাকা অবধি আপনি লোন নিতে পারেন, সরকার গ্যারান্টার। তো স্টুডেন্ট কার্ডের জন্য কি রয়েছে এদিকে আবার, তাহলে তো আপনার প্রচুর এডুকেশনে ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, সেখানেও এই পিপিপি মডেলে ইনভেস্টমেন্ট বা প্রাইভেট পাবলিক, বেসরকারি সরকারি দুজন উভয় মিলে অর্থ দিয়ে প্রচুর স্কুল কলেজ ইনভেস্ট করা হচ্ছে। স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথীটা একই ব্যাপার। প্রথমত তো খুবই দরকার ব্যক্তিগত স্তরে স্বাস্থ্যের জন্য। আপনার হেলথ সোসাইটির খারাপ হলে সোসাইটিটা একদম কোল্যাপস করে। তো স্বাস্থ্যসাথীটার জন্য কী করলো এরা, পিপিপি মডেলে বেশ কিছু প্রাইভেট হসপিটালের সাথে এরা যৌথভাবে কাজ করতে শুরু করলো, সরকার এবং প্রাইভেট পার্টি। এবং তার সাথে সাথে গ্রামেগঞ্জে প্রচুর হসপিটাল তৈরি করেছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, যদিও পর্যাপ্ত পরিমাণে এখনও পর্যন্ত ডাক্তার নেই। তো সেখানেও কিন্তু বিভিন্ন মডেলে কাজ করার উপায় আছে, আমি সে ডিটেলে যাচ্ছি না। মানে এটা সত্যি ঘটনা যে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, কিন্তু এখনও ডাক্তারের সংখ্যা সেই পরিমাণে বাড়েনি, নার্সের সংখ্যা সেই পরিমাণে বাড়েনি। যদিও জানি কাজকর্ম হচ্ছে, কিন্তু আরও মাথা খাটাতে হবে আপনাকে যদি এগিয়ে যেতে হয়। তো এটাই খায় না মাথায় মাকে একটু ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম গল্পের ছলে, কারণ আমি দেখেছি অনেকেই গল্পটা শুরু করে তো শেষ করতে পারে না। যেটা বললাম যে একটা গেঞ্জি কোম্পানি, বউ স্বামীর জন্য কিনলো, এই তোমার জন্য একটা গেঞ্জি কিনে আনলাম বা একটা ছোট্ট জামা কিনে আনলাম কম পয়সার। তো সেই জামাটা তারপর কোথায় যাচ্ছে, বা জামা তৈরির কোম্পানিটা বা গেঞ্জি তৈরির কোম্পানিটা, সে কিন্তু আস্তে আস্তে সে গায়ে গতরে বাড়ছে। একটা সময় সে বাংলার বাইরে গিয়েও ব্যবসাটা করছে, দেশের বাইরেও এক্সপোর্ট করছে, নেপাল ভুটান সে এক্সপোর্ট করতে শুরু করছে। এই যে নিচে আপনি অর্থটা দিয়ে, কনজিউমারের হাতে অর্থটা দিয়ে ইন্ডাস্ট্রিটাকে চাঙ্গা করছেন। আর একটা জিনিস বলে শেষ করব, দেখুন শিক্ষার পেছনে অবশ্যই ব্যয় করা দরকার, আরও বেশি ব্যয় করা দরকার, যতটা করছে তার থেকেও বেশি ব্যয় করা দরকার, করছেও, কিন্তু করা আরও দরকার। তার কারণ হচ্ছে আপনি যদি আপনার পপুলেশনকে শিক্ষিত করেন, কেউ যদি ধরুন, আমি এই উদাহরণটা বলি, কালকে আলোচনাটা শেষ করলাম, আমি বললাম দেখো তুমি তো ইঞ্জিনিয়ার, তুমি উচ্চশিক্ষিত, তুমি উচ্চশিক্ষিত বলে তুমি আজকে সুইজারল্যান্ডে আছো, দরকার হলে কালকে তুমি ইউএসএতে চাকরি করতে পারো। দেশে থাকলে তুমি বাংলা কেন, বিহার, উড়িষ্যা, ব্যাঙ্গালোর, মুম্বাই, যেখানে ইচ্ছে যেতে পারো। তো তোমাকে যদি শিক্ষিত করে দেয় সরকার, তারপর কিন্তু আর তোমাকে স্থানীয় বাড়ির পাশে রেস্টুরেন্ট বা স্কুল করার দরকার নেই, এখানে চাকরি করবে, তোমাকে শিক্ষিত করে দিয়েছে। কিন্তু রাতারাতি তো গোটা পপুলেশন শিক্ষিত হওয়া সম্ভব নয়। তো প্রচুর মানুষ থাকবে যারা ক্লাস 8 পাস, 10 পাস, তাদের কি হবে?
তো তাদের জন্যই কিন্তু আপনাকে এই বিজনেস মডেলগুলো তৈরি করতে হবে। আর সেই বিজনেস মডেলে বড় ইন্ডাস্ট্রির জায়গা নেই। বড় ইন্ডাস্ট্রি কিন্তু এদেরকে কনজিউম করতে পারবে না, যে 8 পাস বা যে 5 পাস, 5 ড্রপ আউট বা 10 পাস, তাদের কিন্তু ন্যানো চাকরি দেবে না। তাদের জন্য আপনাকে ওই এমএসএমই মডেলই কাজ করতে হবে, ক্ষুদ্র শিল্প, সেখানেই তারা কাজটা পাবে। তো আমার দৃঢ় ধারণা এই যে এই কনসেপ্টটা, এরা অবশ্যই এসে অমিত মিত্র, নেতাজি পরিবারের, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, অমর্ত্য সেন এবং আরও আমি দেখেছি, এই নামগুলো মনে করতে পারছি না, এদের থেকে। তো ঘটনা হচ্ছে এদের জ্ঞানটা কিন্তু সফলভাবে রূপায়ণ হচ্ছে এই মুহূর্তে, বহুদিন ধরেই হচ্ছে পশ্চিমবঙ্গে। তো আশা করি গল্পটা বোঝা গেল, কিছুটা হলেও আশা করি বুঝলেন। ভালো থাকবেন।